আমি বেবি। আমি ১৭ বছরের খুব সুন্দরী কন্যা। কিন্তু আমার বাবার বয়সী একজন বয়স্ক লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তারপর ফুলশয্যার রাতে বয়স্ক বর যখন আমার কাছে আসে, তখন আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। কারণ আমার বয়স্ক বর তার ওটা। আসলে আমি খুব সুন্দরী হলেও আমি একজন কাজের মাসি, এবং আমার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছিল তাতে মনে হয়েছিল যে কাজের মাসিদের তো নিজের মতো করে বাঁচার কোনো অধিকারই নেই, এবং আমার এই সৌন্দর্যই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। আমি যে ভীষণ সুন্দরী এটা আমি নয়, আমাদের পাড়ার সকলে বলতো যে আমি নাকি ভীষণ সুন্দরী, এবং আমি যেখানে থাকতাম সেই পাড়ার প্রত্যেকটা পুরুষ ও ছেলেরা আমার দিকেই কিন্তু আকর্ষিত হতো। আসলে আমি ১৭ বছরের নাবালিকা হলেও আমার শরীর স্বাস্থ্য এতটাই সুন্দর ছিল যে আমাকে দেখে ২০-২২ বছরের তরুণী মনে হতো। এমনকি আমি পাড়ায় বেরোলে পাড়ার ছেলেরা আমায় দেখে বলতো, দুধে আলতা রং যেন তোমার সোনার অঙ্গ ছেয়ে। এই ধরনের নানা রকম বাণী পাড়ার ছেলে ও পুরুষেরা আমায় দেখে বলতো। আসলে আমার মায়ের মারা যাওয়ার পরে বাবা আমাকে বিষ্ণুবাবুর বাড়িতে রেখে দেয় কাজের মেয়ে হিসেবে। কিন্তু বিষ্ণুবাবু আমাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতেন, এবং মালকিন মানে বিষ্ণুবাবুর মা আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তাদের এই ভালোবাসার মূল্য আমাকে এইভাবে দিতে হবে। ওদিকে আমি মালকিনের বাড়িতে কাজ করতাম, আর আমার মাসিক আয় আমার বাবা প্রত্যেক মাসে মালকিনের কাছ থেকে নিয়ে নিতেন, এবং আমার খাওয়া দাওয়ার খরচ ও জামা কাপড়ের ভার দাবি মালকিন নিয়েছিলেন। আমি খুব যত্ন সহকারে মালকিনের বাড়ির সমস্ত কাজকর্ম করে দিতাম। কিন্তু আমার সঙ্গে যা ঘটেছিল সেটা শুনে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আসলে বিষ্ণুবাবু বীণা নামের একটি মেয়েকে ভালোবাসতেন, এবং মালকিন ও আমি এই ব্যাপারে জানতাম যে বিষ্ণুবাবু বীণা নামের একটি মেয়েকে পছন্দ করেন এবং তাকেই বিয়ে করতে চান, এবং বীণা মালকিনের বাড়িতেও তাদের দুজনের ব্যাপারে সব কিছুই জানত। তারপর একদিন বীণা মালকিনের বাবা ও দাদা মালকিনের বাড়িতে আসে তাদের দুজনের বিয়ে পাকা করতে, এবং সেদিন এক মুহূর্তের মধ্যেই কিন্তু আমার জীবনের সব কিছু পাল্টে যায়। সেদিন যখন বীণা মালকিনের দাদা ও বাবা তাদের বিয়ের কথা বলছিল, তখন বীণা মালকিনের বয়স্ক দাদার নজর কিন্তু আমার দিকে পড়েছিল, এবং বীণা মালকিনের দাদা ও বাবা মালকিন ও বিষ্ণুবাবুর কাছে একটা শর্ত রেখে দেয় যে তারা একটা শর্ততেই বীণা মালকিনের বিয়ে বিষ্ণুবাবুর সঙ্গে দিবেন, এবং সেই শর্তটা হচ্ছে আমাকে বীণা মালকিনের বয়স্ক দাদার সঙ্গে নাকি বিয়ে করতে হবে, যার বয়স কাছাকাছি ৫০ বছর ছিল। আমি তো খুবই আশ্চর্য হয়েছিলাম যখন তারা আমার বিয়ের কথা বলেছিল। তাদের প্রস্তাবে মালকিন ২ দিনের সময় চেয়েছিলেন। তারপর তাদের চলে যাওয়ার পরে আমি অনেক চিন্তিত ছিলাম, কারণ তারা বলে দিয়েছিল যে আমি যদি এই বিয়েতে রাজি না থাকি তাহলে তারা বীণা মালকিনের বিয়ে বিষ্ণুবাবুর সঙ্গে দিবে না। তাদের চলে যাওয়ার পরে বিষ্ণুবাবু আমাকে বললেন, দেখ বেবি, তোর জন্য এত ভালো একটা সম্পর্ক এসেছে, তারা নিজে থেকেই তোকে পছন্দ করেছে, এবং এত ভালো একটা সুযোগ হাতছাড়া করিস না। তুই ওই বাড়িতে মালকিন হয়ে থাকবি, তাই আমি তোর সামনে হাত জোর করে বলছি যে তুই এই বিয়েতে রাজি হয়ে যা। কারণ তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমি নিজের প্রেমিকাকে হারিয়ে ফেলব। মালকিন তখন বিষ্ণুবাবুকে বললেন, বিষ্ণু, আমরা বেবিকে এই বিয়ের জন্য চাপ দিতে পারি না, কারণ ছেলেটা বেবির বাবার বয়সী। বিষ্ণুবাবু তখন অনেক বেশি উত্তেজিত হয়ে তার মায়ের হাত ধরে বললেন, মা, তুমি শুধু বয়সটা দেখছো, কিন্তু একবারও টাকা পয়সার দিকটা ভেবে দেখেছ? বেবির যদি একবার ওই বাড়িতে বিয়ে হয়ে যায় তাহলে সে রানী হয়ে থাকবে। আমি তো শুধু বিস্মিত হয়ে এটাই ভাবছিলাম যে আমার বাবার বয়সী একজন লোক কিভাবে আমার সঙ্গে বিয়ের কথাটা ভাবল। পরের দিন সকালবেলা আমার বাবাকে ডেকে যখন বিষ্ণুবাবু সব কথা বলেন, তখন আমার বাবা টাকা পয়সার লোভে এই বিয়েতে রাজি হয়ে যায়। আমি তো প্রথমে এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু বিষ্ণুবাবু আমার হাত ধরে বললেন, বেবি, তুই তো আমার ছোট বোনের মতো, তুই কি আমার খুশি চাস না? দয়া করে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যা। আমি তখন বাধ্য হয়ে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাই, শুধু বিষ্ণুবাবুর খাতিরে। কিন্তু বিষ্ণুবাবু আমাকে ছোট বোনের মতো অনেক ভালোবাসতেন, তাই আমি নিজের ব্যাপারে না ভেবে শুধুমাত্র বিষ্ণুবাবুর কথা ভেবে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিলাম। কারণ আমি কাজের মাসি হলেও বিষ্ণুবাবু আমাকে নিজের ছোট বোনের মতো করে ভালোবাসতেন। উনি সবসময় আমাকে বলতেন, বেবি,
আমার নিজের কোনো ভাই বোন নেই, তাই তুই আমার ছোট বোনের মতো। এমনকি আমার প্রয়োজনের সমস্ত জিনিস বিষ্ণুবাবু আমাকে এনে দিতেন, তাই আমি তাদের নিজের পরিবারের মতোই মনে করতাম। আমি বিষ্ণুবাবুকে অনেক শ্রদ্ধা করতাম, তাই আমি বিষ্ণুবাবুর খাতিরে এই বিয়েতে রাজি ছিলাম। এবং আমি এটা কখনোই চাইনি যে আমার কারণে বিষ্ণুবাবুর মুখের হাসি চলে যায়। তারপর 1 মাসের মধ্যেই একই মণ্ডপে আমার ও বিষ্ণুবাবুর বিয়ে হয়। তার আগে বিষ্ণুবাবু অনেকবার চেষ্টা করেছিলেন বিনা মালকিনের দাদার সঙ্গে এই ব্যাপারে কথা বলার, যে আমি তো ওনার চাইতে বয়সে অনেক ছোট, তাহলে কিভাবে এই বিয়েটা হতে পারে, আমি তো নাবালিকা। অনেকবার অনুরোধ করা সত্ত্বেও বিনা মালকিনের বাবা ও দাদা বিষ্ণুবাবুকে বলেছিলেন যে উনার সঙ্গে এই বিয়েটা না দিলে বিনা মালকিনের বিয়েও বিষ্ণুবাবুর সঙ্গে দিবেন না। তারপর বিয়ের পরে যখন ওই শ্বশুরবাড়িতে আসি, তখন প্রথম দিন রাতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমার বিয়ের সমস্ত খরচ মালকিন ও বিষ্ণুবাবুই দিয়েছিলেন। আমার নিজের বাবা তো আমার প্রতি কোনো খেয়াল বা যত্নই ছিল না। সে তো নিজের দায়দায়িত্ব থেকে অনেক আগেই সরে গেছিল। এমনকি আমার বাবা কোনো কিছু খোঁজখবর না নিয়েই আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ আমার বাবা খুব ভালোভাবেই জানতো যে এই বিয়ের প্রস্তাবে রাজি হলে তাকে 1 টাকাও নিজের পকেট থেকে খরচ করতে হবে না। সব খরচ তো মালকিন এবং বিষ্ণুবাবু করবেন। এবং এক কথায় বলতে গেলে আমার বাবা থাকতেও বাবা ছিল না। তারপর ফুলশয্যার রাতে আমি ভীষণ ভয়ে ছিলাম। আমার বয়স যেহেতু কম ছিল এবং আমার বিয়ে যেহেতু আমার বাবার বয়সী একজন লোকের সঙ্গে হয়েছিল, এই কারণে আমার মনে একটা ভয় ছিল। আমি মুখে ঘোমটা দিয়ে যখন বিছানায় বসেছিলাম, তখন আমি অনেক বেশি বিচলিত হয়ে উঠেছিলাম এটা ভেবে যে বর যখন আমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে, তখন না জানি আমার কত ব্যথা ও বেদনা হবে। তারপর এইসব কথা ভাবতে ভাবতেই আমার বর ঘরের ভিতরে ঢুকে পড়ে। আমার বরকে ওই অবস্থায় দেখে তো আমি অনেক বেশি ঘাবড়ে যাই। আসলে আমার বর মদ্যপান করে ঘরের ভিতরে ঢুকেছিল। উনাকে দেখে ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। তারপর বর আমার কাছে এসে আমার মুখটাকে অনেক জোরে চেপে ধরে বলল, আজ থেকে তুই আমার গোলাম, বুঝলি তো? আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। এই বলে আমার কোনো কথা না শুনেই আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক তৈরি করে এবং আমি ব্যথা ও বেদনায় কাতর হয়ে উঠি। কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি। সেদিন সারা রাত আমি জেগেই ছিলাম। কষ্টে আমার ঘুম আসেনি। পরের দিন সকালবেলা ভোর 4টার সময় আমাদের ঘরের দরজায় কেউ যেন বাড়ি দেয়। আমি তো সারা রাত না ঘুমিয়ে বিছানার একটা কোণাতেই বসে চোখের জল ফেলছিলাম। তারপর আমি যখন তাড়াতাড়ি নিজের জামা কাপড় ঠিক করে দরজা খুলি, তখন দেখি শ্বশুরমশাই আমার সামনে দাঁড়িয়ে আছেন। তখন আমার শ্বশুরমশাই আমাকে দেখে বললেন, বৌমা, রাতে সব কিছু ঠিকঠাক হয়েছিল তো? শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি অনেক বেশি বিস্মিত হয়ে বললাম, বাবা, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। শ্বশুরমশাই তখন মুচকি হেসে বললেন, কিছু না বৌমা। আমি তখন শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম, বাবা, এত সকালে আপনি এখানে? আপনার কি কিছু দরকার আছে? শ্বশুরমশাই তখন হঠাৎ করে আমার হাতটাকে ধরে বললেন, বৌমা, আমি ভোরবেলা উঠে পড়ি এবং ওঠার পরে আমার চা খাওয়ার অভ্যেস আছে। এখন তো তুমি চলে এসেছো, তাই আজ থেকে ভোরবেলার চা তুমি আমাকে করে দিবে। তোমাকে দেখে তো আমার তোমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। তোমার শাশুড়ি মা যখন তোমার বয়সের ছিল, তখন তাকে আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম। আর আজ তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। প্রথমে তো শ্বশুর মশাইয়ের কথা শুনে আমার কিছু মনে হতো না, কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে শ্বশুর মশাইয়ের ব্যবহারে আমার সন্দেহ হয়, কারণ উনি সারাক্ষণ আমাকে কোনো না কোনো বাহানায় নিজের কাছে ডাকতেন। সেদিন আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম, তখন শ্বশুর মশাই আমার নাম ধরে ডাকেন। তারপর আমি যখন উনার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে, বাবা, আমাকে কেন ডাকছেন? তখন শ্বশুরমশাই নিজের শার্ট খুলে তার পিঠে মলম লাগিয়ে দিতে বললেন। আমি তখন লজ্জা পেয়ে শ্বশুরমশাইকে বললাম, বাবা, আপনিই তো মলমটা নিজের হাতে লাগিয়ে নিতে পারতেন। উনি তখন আমার মুখের দিকে চেয়ে বললেন, বৌমা, আমি ঠিকঠাকভাবে লাগাতে পারছি না, সেই জন্যই তো তোমাকে লাগিয়ে দিতে বলছি। তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার পিঠে ওষুধটা লাগিয়ে দাও। তারপর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি তাড়াতাড়ি করে শ্বশুরমশাইয়ের পিঠে মলমটা লাগিয়ে দিই।
বিয়ের প্রথম দিন রাতেই আমি বুঝে গেছিলাম যে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সেই ব্যক্তিটি আমার চাইতে বয়সে অনেক বড় ও আমাকে অনেক কষ্ট দিবে। তাও আমি সব কিছু মানিয়ে নিতে রাজি ছিলাম। বিয়ের পর থেকেই উনি প্রত্যেক দিন রাতে মদ্যপান করে এসে আমার উপরে অত্যাচার করতেন, আর আমি সব কিছু সহ্য করতাম। তাছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। ওদিকে বিষ্ণুবাবু ও মালকিন যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করতেন যে আমি শ্বশুরবাড়িতে কেমন আছি, তখন আমি নিজের চোখের জল মুছে মুখে মিছে হাসি ফুটিয়ে বিষ্ণুবাবু ও মালকিনের সঙ্গে কথা বলতাম ও ওনাদের বলতাম যে আমি শ্বশুরবাড়িতে খুব ভালো আছি ও সুখে আছি। আমার বিয়ের বেশ কিছুদিন পরে মালকিন আমাকে ফোন করে বলেন যে উনি নাকি আমার জন্য একটা উপহার পাঠিয়েছেন। তিনি আমাকে খুশি করার জন্য একটা উপহার দিয়ে পাঠান এবং কুরিয়ার বয় যখন উপহারটা দিয়ে যায় তখন আমি খুব খুশি হয়ে উপহারটা দেখার জন্য সেই বাক্সটা খুলি। তখন দেখি সেটার মধ্যে একটা মোবাইল ফোন আছে। ফোনটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর আমার শ্বশুরমশাই সেটা জানতে পেরে তার ছেলেকে ফোন করে বলে যে আমার কোনো এক ছেলে বন্ধু নাকি আমাকে মোবাইল ফোন উপহার দিয়েছে। আমার শ্বশুরমশাই তার ছেলেকে ফোন করে মিথ্যে কথা বলেছিলেন। তার কিছুক্ষণ পরেই আমার বর বাড়িতে এসে আমার উপরে মারধর শুরু করে। তারপর আমার বর আমার গাল দুটোকে টিপে অনেক জোরে চেপে ধরে বলল, এই ফোনটা তোর প্রেমিক দিয়েছে না? সত্যি কথা বল, এই ফোনটা কে দিয়েছে? তোর এই সুন্দর চেহারা আমি নষ্ট করে দিব, তাহলে আর কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবি না। আমি ওই সময় ভয় পেয়ে কেঁদে কেটে হাত জোর করে বারবার বলছিলাম যে আমাকে ছেড়ে দিন, আমি সত্যি কথা বলছি, এই ফোনটা আমার মালকিন দিয়ে পাঠিয়েছে। কিন্তু আমার বয়স্ক বর আমার কোনো কথা বিশ্বাস করেনি। বরের চণ্ডাল রূপ দেখে আমি ওই সময় ভয়ে থরথর করে কাঁপছিলাম। ঠিক তখনই মালকিনের পাঠানো সেই নতুন মোবাইলে একটা ফোন আসে। তখন ফোনটা আমার বর হাতে নিয়ে স্পিকার অন করে যখন কথা বলে তখন আমার মালকিন ফোনের ওই পার থেকে বললেন, বেবি, আমার দেওয়া উপহার তোকে কেমন লেগেছে? তারপর কিছু বলার আগেই বর ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় এবং আমাকে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে ঘরের বাইরে চলে যায়। বরের চলে যাওয়ার পরে আমি হাউমাউ করে কাঁদছিলাম আর বিষ্ণুবাবুর কথা মনে করছিলাম যে তিনি আমাকে ছোট বোনের মতো কত ভালোবাসা দিয়েছেন এবং আগে বিষ্ণুবাবুকে নিজের মনের সব কথা বলেছি, কিন্তু এখন আমার ইচ্ছে থাকা সত্ত্বেও বরের ব্যাপারে কোনো কিছু বিষ্ণুবাবুকে বলতে পারি না। কারণ আমার মনে এটা বিশ্বাস ছিল যে বিষ্ণুবাবু ও মালকিন যখন এটা জানতে পারবেন যে আমার বর অনেক অত্যাচারী, আমার উপরে অনেক অত্যাচার করে, তাহলে তারা আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে এবং তারা যদি আমাকে এখান থেকে নিয়ে চলে যায় তাহলে তো বিনা মালকিনকেও আমার বর ও শ্বশুরমশাই নিয়ে চলে আসবে এবং আমার সঙ্গে বিষ্ণুবাবুরও পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই কথা ভেবে আমি সব কিছু মুখ বুজে চুপচাপ সহ্য করেই যাচ্ছিলাম। ওই সময় আমি কষ্টে ছটপট করছিলাম। বর আমাকে এমনভাবে আঘাত করেছিল যে আমার পুরো পিঠে লাঠির দাগ বসে গেছিল। তারপর আমি যখন একা বসে কাঁদছিলাম তখন শ্বশুরমশাই ঘরের ভিতরে এসে আমার পাশে বসে আমার হাতটাকে চেপে ধরে বললেন, বৌমা, তুমি বিছানায় উঠে এসো। তারপর উনি আমাকে বিছানায় বসান। আমি তখন ভেঙে চুরমার হয়ে গেছিলাম। আমার মনের জোর কমে এসেছিল। আমি নিজেকে খুব একা মনে করছিলাম। তারপর শ্বশুরমশাই আমার পিঠের দিকে তাকিয়ে বললেন, বৌমা, ইস, তোমার পিঠে তো দাগ পড়ে গেছে। এই বলে উনি নিজের ঘর থেকে একটা মলম নিয়ে আসেন এবং আমাকে বললেন, বৌমা, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পিঠে মলম লাগিয়ে দিব। উনি যখন আমার পিঠে মলম লাগাতে চান তখন আমি পরিষ্কারভাবে বারণ করে দিই। আমি যখন বারণ করে দিই তখন উনি আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করেন। আমি শ্বশুরমশাইকে বারবার বলে যাচ্ছিলাম যে আমি মলম লাগাবো না, কিন্তু উনি আমাকে স্পর্শ করার বাহানায় আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করছিলেন। শ্বশুরমশাই আমার কোমর চেপে ধরে আমার পিঠে হাত বোলাতে শুরু করেছিলেন এবং আমার ওই সময় আর কিছুই বুঝতে বাকি ছিল না যে উনি নিজের শরীরের খিদে মেটানোর জন্য অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন। উনি আমাকে জড়িয়ে ধরে বলছিলেন, বৌমা, শুধুমাত্র একবার তোমাকে কাছে পেতে চাই। উনি আমাকে কাছে পাওয়ার জন্য পাগলের মতো করছিলেন। ওই সময় উনাকে দেখে আমার ভীষণ ভয় লাগছিল।
আমি চিৎকার করে বলছিলাম, আমায় ছেড়ে দিন। কিন্তু উনি তো একটা হিংস্র পশুর মতো আমার শিকার করতে চেয়েছিলেন। উনার মনে আমার জন্য কোনো দয়া মায়া ছিল না। আমি তখন নিজের মান সম্মান রক্ষার্থে বাধ্য হয়ে উনাকে অনেক জোরে ধাক্কা দিয়ে আমি ঘরের বাইরে বেরিয়ে এসে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিই, যাতে শ্বশুরমশাই বাইরে বেরিয়ে আসতে না পারেন। ওই সময় ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি সব কিছুই মানিয়ে নিয়েছিলাম যে আমার বিয়ে একজন বাবার বয়সী লোকের সঙ্গে হয়েছে। শুধু তাই নয়, আমার বর আমার উপরে শারীরিকভাবে অত্যাচার করত। আমি সেটাও মানিয়ে নিয়েছিলাম। কিন্তু শ্বশুরমশাই আমার সঙ্গে এত লজ্জাজনক একটা কাজ করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি, যেটা কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমি যখন সেটা বুঝে যাই যে আমার শ্বশুরমশাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখেন, তখন আর একটা মুহূর্ত দেরি না করে সেদিন আমি বিষ্ণুবাবু ও মালকিনের বাড়িতে গিয়ে উঠেছিলাম। কারণ আমার বিয়ের পরে তো বাবা আমার কোনো দিন খোঁজ খবর নেয়নি যে আমি শ্বশুরবাড়িতে কেমন আছি। তাই আমি জানতাম বাবার কাছে গিয়ে কোনো লাভ হবে না। সেদিন আমি যখন অনেক বেশি ভয় পেয়ে বিষ্ণুবাবু ও মালকিনের বাড়িতে আসি, তখন আমার খুব খারাপ অবস্থা দেখে মালকিন জিজ্ঞেস করলেন, বেবি, তোর কি হয়েছে? তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? তোর জামা কাপড় কেন ছিঁড়ে গেছে? কি হয়েছে তোর সঙ্গে? আমি তখন হাউমাউ করে কেঁদে মালকিনকে জড়িয়ে ধরে বললাম, মালকিন, বিনা মালকিনের বাবা আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, বিনা মালকিনের দাদা প্রত্যেক দিন আমার সঙ্গে শারীরিকভাবে অত্যাচার করে। কিন্তু আজকে যখন শ্বশুরমশাই আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেন, তখন আমি ভয় পেয়ে বাধ্য হয়ে এখানে পালিয়ে আসি নিজের মান সম্মান রক্ষার্থে। ওই সময় বিনা মালকিন আমার কাছে এসে বললেন, এই মেয়ে, তুই এই সব কী বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমার বাবার উপরে এত নোংরা আরোপ লাগাতে তোর লজ্জা করল না? কি দেখে যে আমার দাদা তোর মতো একজন কাজের মেয়েকে পছন্দ করেছিল? আমি তখন বিনা মালকিনকে বললাম, ছোট মালকিন, আমি সব সত্যি কথাই বলছি। ওই বাড়িতে আমার উপরে অনেক অত্যাচার হয়, তাই আমি আর ওই বাড়িতে যেতে চাই না। আমি এখানেই থাকব। মালকিন তখন আমার চোখের জল মুছে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাকবি, কিন্তু একবার তো তাদের সঙ্গে কথা বলতেই হবে। তখন বিনা মালকিন অনেক রেগে বড় মালকিনকে বললেন, মা, আপনি যদি এই মেয়েটাকে এই ঘরে থাকার অনুমতি দেন, তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব। বিনা মালকিনের বাপের বাড়ি যাওয়ার কথা শুনে বিষ্ণুবাবু বিনা মালকিনকে বললেন, তুমি শুধুই শুধুই কেন এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবছ? আমি তোমার দাদা ও বাবার সঙ্গে কথা বলবো এবং বেবিকে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিব। আমি তো খুব আশ্চর্য হয়েছিলাম বিষ্ণুবাবুর কথা শুনে। আমি তো প্রথমে ভেবেছিলাম বিষ্ণুবাবু আমার সঙ্গে দিবেন, কিন্তু উনি তো নিজের স্ত্রীর কথায় একমত ছিলেন। বিষ্ণুবাবু আমাকে বলেছিলেন, বেবি, তুই যদি শ্বশুরবাড়ি না যাস তাহলে আমার সংসারে আগুন লেগে যাবে। বিষ্ণুবাবুর কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। উনি আমাকে ছোট বোনের মতো ভালোবাসাটা যেটা আগে দিয়েছিলেন, সেই ভালোবাসাটা কিন্তু তার মনে এখন আর ছিল না। তারপর ওই ঘটনার কিছুদিন পরেই বর আমাকে নিতে আসে। তারপর মালকিন ও বিষ্ণুবাবু আমাকে বুঝিয়ে বলেন যে এবার যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার যদি এরকম হয় তাহলে পুলিশের কাছে রিপোর্ট করতে বাধ্য হব। এবং আমি মালকিন ও বিষ্ণুবাবুর কথা শুনে শ্বশুরবাড়ি যেতে রাজি হয়। এবং সেদিন বিনা মালকিন আমাকে বলেছিলেন, বেবি, আজ আমিও তোমার সঙ্গে বাবার বাড়ি যাব এবং সেখানে গিয়ে বাবার সঙ্গে দেখা করব। তারপর তোকে রেখে আমি আবার বাড়ি ফিরে আসব। তারপর সেদিন আমি তাদের সঙ্গে যখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিই, তারপরে আমার সঙ্গে যা হয় সেটা শুনে তো আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে। মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? আচ্ছা, কাজের মাসিদের কি কোনো মূল্য নেই? তাদের কি নিজের মনের মতো করে বাঁচার অধিকার নেই? সেদিন তারা আমার সঙ্গে অনেক বড় ছলনা করেছিল। আসলে সেদিন বিনা মালকিন ও তার দাদা আমাকে বাড়ি না নিয়ে গিয়ে এমন জায়গায় নিয়ে যায় যেখানে মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করানো হয়। সেখানে যাওয়া মাত্রই আমার বর আমার হাত দুটো বেঁধে একজন অচেনা ও বয়স্ক লোকের কাছে রেখে দেয় এবং আমার বিনিময়ে 1,00,000 টাকা আমার বরের হাতে দেয়। টাকা দেখেই আমি বুঝতে পারি যে আমাকে এখানে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমি তখন সব কিছু বুঝতে পেরে কাকুতি মিনতি করে বিনা মালকিনকে বলেছিলাম ও আমার বরকে বলেছিলাম, দয়া করে আমার সঙ্গে এই রকম করবেন না। আপনি একজন মেয়ে হয়ে কিভাবে আমার সঙ্গে এত বড় অন্যায় কাজ করতে পারেন?
বিনা মালকিন তখন আমার কাছে এসে বললেন, তোর ভার দাবি আমরা আর নিতে পারবো না। তোর নিজের বাবাই তো তোকে ছেড়ে দিয়েছে। আর এমনিতেও আমার দাদা আর তোর সঙ্গে সংসার করতে চায় না। আমার দাদা তোকে বিয়ে করে অনেক বড় ভুল করেছে। তাই আজ থেকে তুই এখানেই থাকবি। এই বলে তারা আমাকে সেখানে ছেড়ে চলে যায়। আমি কেঁদে কেটে অস্থির হয়ে পড়ি, কিন্তু তা সত্ত্বেও তারা আমার কষ্টটা বোঝেনি। তারপর ওই জায়গায় আমার শরীর নিয়ে খেলা করে বিভিন্ন ধরনের লোক, এবং এইভাবে প্রায় 1 সপ্তাহ চলে। আমি তো জ্যান্ত লাশের মতো হয়ে গেছিলাম। আমার মুখের হাসি, খাওয়া দাওয়া, রাতের ঘুম সব কিছু উধাও হয়ে গেছিল। এবং সেখানে যখন ইচ্ছে তখন নানান ধরনের লোক আসতো এবং আমার শরীরটাকে তারা লুটে পুটে ব্যবহার করত। হিংস্র পশুর মতো আমার সঙ্গে ব্যবহার করত। তারপর একদিন রাতের বেলা সুযোগ বুঝে আমি সেখান থেকে পালিয়ে আসি, এবং আমি যেদিন পালিয়ে আসি সেদিন আমি পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুবাবুর বাড়িতে গিয়ে উঠেছিলাম, এবং সেখানে গিয়ে বিষ্ণুবাবু ও মালকিনকে সব কিছু বলেছিলাম যে বিনা মালকিন আমাকে বিক্রি করেছিল। সব কিছু শোনার পরে বিষ্ণুবাবু বিনা মালকিনের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলেন, ছি, তোমার মতো মহিলাকে আমি এতটা ভালোবাসতাম যে কিনা অন্য মেয়েদের কষ্টের কথা ভাবে না। ছি, তুমি এতটা নিষ্ঠুর। তুমি তো আমার ভালোবাসার যোগ্যই না। তারপর বিনা মালকিন পুলিশের ভয়ে আমার কাছে ক্ষমা চায়, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি। কারণ আমার সঙ্গে যেই অত্যাচার ও শারীরিক নির্যাতন হয়েছিল সেগুলো তারা আর ফেরত নিতে পারবে না। আমার মান সম্মান তারা ফেরত দিতে পারবে না। তাই আমার বর ও বিনা মালকিনকে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর আমি বিষ্ণুবাবুর বাড়ি ছেড়ে নিজের বাড়ি চলে গেছিলাম। বাড়ি এসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমি নিজের মতো করে নিজের জন্যই বাঁচব। আমারও অধিকার আছে নিজের মতো করে বাঁচার। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।